হে আল্লাহ, সমস্ত মানুষকে তুমি রহমতের ছায়ে হেফাজত করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। পুলিশের ছোড়া গ্যাস ঘরে ঢুকে পড়ায় আমাদের চোখের অবস্থা খুবই খারাপ। বলবো আজকে সেই কথা। কেমন আছি এরই মাঝে আমাদের দিনকাল কেমন যাচ্ছে এসব নিয়ে। পুরো ভিডিওটা যদি আমার সাথে থাকেন তাহলেই জানতে পারবেন সমস্ত ঘটনা। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন। বিশেষ করে বলবো প্লিজ একটা লাইক দিবেন। সকাল থেকে এভাবে সমস্ত নাস্তা পানির কাজগুলো শেষ করি। খুব সকালে যখন ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিই তখন কিন্তু সারাদিন রিল্যাক্সই করা যায়। খুব সকালে ঘুম থেকে উঠেন বিকেলের নাস্তা শেষ করলে যেভাবে আমি দিনের কাজগুলো শুরু করছি তাই শেয়ার করব আজকের ভিডিওতে। নাস্তা টাস্তা শেষ করে সমস্ত পর্দাগুলো খুলে নিয়েছি। আর পর্দা দুয়ার এই বিড়ম্বনা কি আর বলবো, কখনোই যেন শেষ হয় না। এবার রিংগুলো খোলা, আলাদা করে শুকানো, বাস করা, রোদ্রে দেওয়া আমার কিন্তু সহজে হয় নাই। বিগত দিনগুলোতে একটু প্যারা কম ছিল ইউটিউব নিয়ে, তাই ঘরের ডিপ্লিনগুলো সমস্ত কিছু করে নিলাম। আর এই যে বলছিলাম না, পুলিশের ছোড়া কাঁদানি গ্যাস আমার ঘরে ঢুকে পড়ে আমাদের চোখের অবস্থা খারাপ। এটা আমাকে একটা আপু আমার গত ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়েছে। সেটা হলো আইবি কুকিং ব্লগ থেকে আমার আইবি আপু বলল, আপু রাস্তার পাশে আমাদের বাসা হওয়ায় পুলিশের ছোড়া সেই গ্যাসগুলো আমাদের ঘরে ঢুকে পড়ছে। আর ঘরের যত সদস্যগুলো ছিল সবার চোখে ঢুকে যায় এবং প্রচণ্ড ঝালা করতে থাকে চোখটা। আমাদের চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এরকম যাদেরই রাস্তার পাশে বাসা অনেকের এই চোখের অবস্থা খারাপ হয়েছে এই কাঁদানি গ্যাসে, এবং যারা রাস্তায় ছিলেন তাদের তো হয়েছে, যারা মারা গেছেন তারা তো গোনা ধরার ভিতরে, কিন্তু এইরকম ভাবে আহত হয়েছে শত শত হাজার হাজার মানুষ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই অমঙ্গল অদুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করুক। কখনো যেন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি কারো জীবনে না আসে। কাজ করতে করতে এটা হলো একটা রূপালি আম, অর্ধ পাকা যাকে বলে। আমার কেন জানি মনে হলো এই আমটা এইভাবে খেলে ভালো লাগবে। যখন কাটলাম, মেয়েকে দিলাম, আমি খেলাম। আসলে কিন্তু কেউ যদি রূপালি আম ঘরে কাঁচাটা নিয়ে আসেন এভাবে খেয়ে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে, মজা লাগে, আমার কাছে লেগেছে। আরেকটা কমেন্টের কথা বলে নেই। ঠাকুরগাঁও বাড়ি এক ভাইয়ের মুদির দোকান ঢাকাতে। উনি মুদির দোকান থেকে যখন বাসায় ফিরছিলেন, হেলিকপ্টারে যেদিন গোলাগুলি হচ্ছিল সেদিন হেলিকপ্টার থেকে একটা গুলি ওই ভাইটার পায়ে লাগার পর আশেপাশের লোকজন ওকে হাসপাতাল খুব কষ্ট করে নিয়ে যায়, যেহেতু রাস্তায় কোনো যানবাহন ছিল না, কারফিউ দেওয়া ছিল। হাসপাতালে ডাক্তারও সহজে ওনার কাছে আসেনি। যখনই আসছিল ততক্ষণ ভাইটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। গুলিটা আর পা থেকে বের করা হয়নি। ওই ভাইয়ের ছোট ভাইটা কান্না করে বলছিল যে আমার ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় আমরা মাটি দিয়েছি, কবর দিয়েছি। এটা কি আমরা কখনোই স্বাধীন দেশে আশা করিনি। ওরকমই হাজারো ভাই হাজারো বোন মারা গেছেন এই আন্দোলনে। আমি আশা রাখি আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস দিবেন। দুপুরে তেমন কিছু যেহেতু কাজের চাপ ছিল রান্না করিনি। আগের দিনের মাংস রান্না ছিল, মাছ রান্না ছিল, সেটা গরম করে নিয়েছি। আর আরেকটু মাংস দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব, মুরগির মাংসটা কষিয়ে লাউ দিয়ে সেটা বসিয়ে দিলাম। এটা হতে হতে পাকে ঝুঁকে অন্য কাজগুলো করে নিব। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজগুলি করেন না, দেখবেন নিমিষেই কাজ শেষে দুপুরের পর আপনি ইউটিউব হোক, ফ্যামিলিকে হোক, পরিবারকে হোক, আত্মীয় স্বজনকে হোক, সবাইকে কিন্তু আপনি সুন্দর করে সময়টা দিতে পারবেন। সকাল থেকে যদি আপনি অলসতা করে ঘুম থেকে দেরি করে ওঠেন তখন কোনো কাজেরই বরকত পাবেন না। কাজের এবং সময়ের আসল বরকত হয়েছে ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত। আর এই অবসরে বা এই নির্বিহীন কয়েকদিনে আমার ঘরে দুঃখের মাঝে কিছু কিছু সুখ বয়েছিল। সেগুলো হলো মেয়ে বাসায় ছিল, মেয়ের বাবা বাসায় ছিল। মেয়ে এবং মেয়ের বাবা বিভিন্ন সময় বিভিন্ন দিন
পরে নাস্তা পানি থেকে অনেক রান্নাই শেয়ার করেছে। অসিবের আব্বু অনেক রান্না করে আমাদের খাইয়েছে, সেটা ভিডিও করিনি কারণ অসিবের আব্বু ভিডিও করতে পছন্দ করে না নিজের কিছু, তাই সেগুলো বলি নাই। কিন্তু অসিবের আব্বু বিভিন্ন নাস্তা পানি তৈরি করে মজার মজার খাবার আমাকে এই বন্ধের মধ্যে খাইয়েছে। এটা মেয়ে একটা পাস্তা তৈরি করবে, চাইনিজ পাস্তা বলেন যাই বলেন, অনেক কিছু দিয়ে, আমরা যেভাবে করি সেভাবে নাই, সেভাবেই সে ভাজে ভাজে করে নিল। শত দুঃখের মাঝেও এই নেটবিহীন কয়দিন যেন আমরা ডিজিটাল বাংলাদেশের বাইরের জীবনটা যেমন ছিল অনেক আগে বলেন 10 বছর 15 বছর আগে, ঠিক জীবনটা এরকম হয়ে গেছিল। সবাই একসাথে খাচ্ছি, সবাই যেন একসাথে বসে আড্ডা দিতাম, গল্প করতাম, খুব ভালো লাগতো। আর অন্য সময় দেখা গেছে যার যার হাতের মোবাইল, যার যার বিনোদন, আলাদা আলাদা বিনোদন। কিন্তু এই কয়টা দিনের বিনোদন আমাদের সবাই হয়েছিল একসাথে, এক পাল্লায়, এক ঘরে, এক আড্ডায়। জানি সবার ঘরেই এরকম হয়েছিল, এটাকে খুব এনজয় করেছি। কিন্তু সেই এনজয়ের মাঝে মাঝে আতঙ্কিত হয়ে যেতাম, কোথায় কি হয়েছে। আমার ঘরের টিভিটাও নষ্ট ছিল, তাই খবরও দেখতে পারিনি, নেট হয়নি। মাঝে মাঝে আমার অসিবের আব্বু দোকানে চলে যেত খবর দেখার জন্য, এসে বলতো এই হচ্ছে সেই হচ্ছে, দেশে এদিকে এটা হচ্ছে সেদিকে এটা হচ্ছে, আজকে এই পরিস্থিতি, আজকে এত দফা, মানে এসব নিয়ে, মানে আগেকার দিনের মতো দোকানে যে টিভি দেখে এসে ঘরে সেটা সবাইকে বলা, সবাই আগ্রহ নিয়ে শোনা, একসাথে খাওয়া, এগুলা কি তো ভালো লেগেছে। কিন্তু মনটা কেঁদে উঠেছে যখন শুনেছি এত ভাই বোন মারা যাচ্ছে, এত লোকজন গুলিবিদ্ধ হচ্ছে। হুড় করে কোথাও যেন মনটা কেঁদে উঠেছে। বলেছি হায় রে স্বাধীনতা, কোথায় আমরা স্বাধীন। আতঙ্কে কেটেছে। এখনো নেটটা সম্পূর্ণ আমার বাসায় ঠিক হয় নাই, এ আসছে এ যাচ্ছে, বা একটা ভিডিও দেখতে 10 মিনিটের একটা ভিডিও দেখতে আধা ঘন্টা লেগে যাচ্ছে। তারপরে যতটুকু পারছি সবাইকে সাপোর্ট করে যাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। মেয়ে একের পর এক যখন পাস্তায় এগুলো দিচ্ছিল, আমি মনে মনে ভাবছিলাম আজকে এটা মুখিয়ে দেওয়া যাবে না, বিশেষ করে আমি নিতে পারবো না, কারণ আমি তো জালখোর, এখানে জাল জাতীয় জিনিস খুব কম হচ্ছে। আমার মেয়ে আমাকে বলছিল তুমি দাঁড়িয়ে দেখো আর শেষে শুধু টেস্ট করে আমাকে জানাবা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, রান্নার শেষে যখন খেয়েছি মনে হয়েছে আমি রান্না করলেও হয়তো আসছি খারাপ হইতো, মেয়ের রান্নাতেই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে এটা শেষ মুহূর্তের অংশ, আসলে চেষ্টা দিচ্ছে পরেও আরও কিন্তু খুবই ভালো লেগেছে। মেয়ের বাবা আমার চেয়ে ভালো রান্না করে, এনজয় করেছি এগুলা। শত ব্যস্ততা, শত দুঃখ আতঙ্কের মাঝে করে এই জিনিসগুলোই সবচেয়ে ভালো লাগা কাজ করেছিল, যদিও আতঙ্কে ছিলাম। আর ভিডিওর এই প্রান্তে বলে নিব, আবারও লাইকটা চেয়ে নিব, কেউ কিছু মনে করবেন না, সহযোগিতা যদি করবেন, একটা লাইক দিতে কি অসুবিধা বলেন না। অসিবের বাবার সাথে আমাদের রুমে ছিল, তাই আমি পর্দাগুলো আবার লাগাবো বলে আমার বড় ছেলের রুমে চলে আসলাম। এই যে দেখেন আমার পরীক্ষার্থী ছেলে, এতদিন কিন্তু পড়াশোনা হয় নাই। ও বলে আম্মু আমি তো বই থেকে কিছুই পড়ি না, আমি সব কম্পিউটার থেকে লেখাপড়া করি। তাই লেখাপড়া একদমই বন্ধ ছিল, যদিও তার পরীক্ষা। এখন আবার নেট কিছুটা আসাতে আবার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। অসিব ভিডিওতে আসতে চায় না, তাই আমি যখন বললাম যে তুমি ভিডিওতে আসবা, বলে কি ভিডিও করো, তখন আমি বললাম তোমার গেঞ্জিটা নিয়ে আসো। সেই গেঞ্জি যখন নিয়ে আসছি তখন আর সেটা পরবে না, সে এখন আমাকে ডিস্টার্ব করবে, কিছুতেই পর্দা লাগাতে দিবে না, আর আমাকে মারতে ছিল কেন তার ভিডিও করি, দেখছেন, ও ভিডিও করতে দিবে না। অনেক সময় বুঝিয়ে টুঝিয়ে তারপর পর্দা করতে গুছিয়ে টুছিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি। এই কষ্টের জন্য আমি কিন্তু সহজে পর্দা, আলসামি বলেন বা কষ্ট বলেন, যেহেতু আমি নিজের এক হাতে কাজ করতে হয়, 20টা পর্দা অনেক সময় আমি 2-3 দিনে 2 বারে 2, মানে এভাবেই কিন্তু সব কিছু করে ফেলি। সময় সুযোগে ঘরের বিভিন্ন জায়গাগুলি এবার ক্লিন করা হয়েছে, ডিপ ক্লিন জায়গা বলে, কিছু ভিডিও হয়েছে, কিছু ভিডিওর বাইরে হয়েছে। আর এইভাবেই আজকে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা আমার কাটিয়েছি, 2 দিনের ভিডিও একসাথে করে। আস্তে আস্তে এই রিংগুলি যখন লাগাচ্ছিলাম, অসিফ আমার কাছ থেকে টিনি নিয়ে আবার খুলে ফেলছিল, আবার লাগাচ্ছিলাম। আস্তে ধীরে এইভাবে সমস্ত পর্দাগুলো লাগিয়ে বড় ছেলেকে দিয়ে সবটা নিয়ে নিলাম। সকাল থেকে সন্ধ্যা টুকটাক করে এভাবে সমস্ত কাজগুলো শেষ করে নিলাম।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিওগুলো দেখেছেন এবং ভবিষ্যতে আমাকে বন্ধু করে নেবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকদিন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।